প্রিয় দর্শক, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। মাস্টার মিডিয়ার পক্ষ থেকে আপনারা আছেন মাস্টার মিডিয়াতে। মাস্টার মিডিয়ার নিয়মিত আয়োজন পরিবর্তনে এবং সাথে আছি আমি নীলা এবং আমার সাথে আছে আজকের বিশেষ অতিথি ওয়াসিম মাহমুদ। এবং শুরুতেই স্যারের পরিচয়টা একটু দিয়ে নিতে চাচ্ছি। স্যার হচ্ছেন আদব এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তা। স্যার, আসসালামু আলাইকুম, ভালো জি, আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে স্যার এখানে এসে? জি, অনেক অনেক ভালো। আর আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এখানে অতিথি হিসেবে করে আনার জন্য। আমি প্রথমে মাস্টার মিডিয়াকে ধন্যবাদ দিতে চাচ্ছি এবং সেই সাথে মাস্টার মিডিয়ার সাথে যারা জড়িত আছেন সকল কলা কৌশলী এবং উপস্থাপিকা আপনি, এবং বিশেষ করে যার কথা না বললেই নয়, মাস্টার মিডিয়ার জন্য যে নাকি অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে এই পর্যন্ত এনেছেন, সেই আমাদের অ্যালেক্স সুমন সাহেবকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনাকেও জানাচ্ছি স্যার মাস্টার মিডিয়ার পক্ষ থেকে অনেক আসলে ধন্যবাদ। আপনি এত ব্যস্ত মানুষ, তারপরেও আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আবার জানাচ্ছি স্যার অনেক অনেক স্যার ধন্যবাদ আপনাকে। এবং স্যার আসলে আজকে আমি একটু দর্শকদেরকে বলে নিতে চাচ্ছি, প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করতে এসেছি বা যে বিষয়টি নিয়ে আজকে পুরো আয়োজনে আমরা আলোচনা করব সেটি হচ্ছে উদ্যোক্তা, মানে উদ্যোক্তার গল্প নিয়ে কিন্তু আজকে আমরা পুরোটা আয়োজনে আলোচনা করব। এবং আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্টস করে জানাতে পারেন। স্যার, আজকে আসলে আমাদের বিষয়টি তো হচ্ছে উদ্যোক্তা, আপনি তো জানেন স্যার। আপনি যদি একটু আপনার মতামত আমাদেরকে আসলে জানাতেন, আমি কিছু আসলে আপনাকে যদি জিজ্ঞেস করতাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আসলে সকলের উদ্দেশ্যে। আসলে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এতে করে দেখা যাচ্ছে যে চাকরির বাজার আসলে খুবই সীমিত। জি জি জি। এক্ষেত্রে বাংলাদেশের যে জনসংখ্যা প্রায় 18 কোটি ছুঁই ছুঁই জনগণ, শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি। জি যেহেতু চাকরির বাজার সীমিত, আমার মত হচ্ছে এক্ষেত্রে যে যদি কেউ স্বউদ্যোগে স্বপ্রেরিত হয়ে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কোনো মিডিয়া সেন্টার, যে কোনো সামহাও যে কোনো প্রতিষ্ঠান যদি তারা করে, এতে করে হচ্ছে গিয়ে দেশের বেকার সমস্যা এক সমাধান হবে, জি 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 অপরদিকে কর্মসংস্থানের সৃষ্টি হবে। এটার জন্য আমি বলবো আরেকটা কথা না বলে না, সেটা হচ্ছে গিয়ে জি প্রচলিত একটা কথাই আছে যে উদ্যোক্তারা জন্মগতভাবেই উদ্যোক্তা। জি আসলে একজন মানুষ জন্মের পর থেকেই যে উদ্যোক্তা হবে তার ভিতরে ওই গুণাবলীগুলো জন্মের পর থেকেই আসলে থেকেই জি যায়, জি যাতে পরবর্তীতে সে যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে তখন যখন সে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা যে কোনো ফার্ম তৈরি করে, তখন তার ভিতরে ওই গুণগুলো পরিলক্ষিত হয়, এই আর কি। ধন্যবাদ স্যার, চমৎকার করে কিন্তু স্যার বলে দিলেন যে আসলে উদ্যোক্তাটা কি, সেটা কিন্তু স্যার চমৎকার করে বললেন। এবং স্যার আসলে যদি একটু বলি যে একজন উদ্যোক্তা হতে হলে একটা মানুষের মধ্যে কি কি গুণাবলী থাকা দরকার স্যার, আপনি মনে করেন যে এটা হলেই সে একজন উদ্যোক্তা হতে পারবে? যেহেতু আমি আগেই বলেছি, উদ্যোক্তা হচ্ছে গিয়ে জন্মগতভাবে তার উদ্যোক্তার কতগুলো জি গুণাবলী জি জন্মগতভাবেই তার থাকে। জি এক্ষেত্রে আমি মনে করি একজন উদ্যোক্তার সর্বপ্রথম যেই গুণটা থাকা উচিত সেটা হচ্ছে ঝুঁকি নেওয়ার সামর্থ্য। একজন আচ্ছা উদ্যোক্তা হতে হলে তাকে অবশ্যই অবশ্যই তার ঝুঁকি নেওয়ার সামর্থ্য থাকতে হবে। জি সেটা অবশ্যই সর্বনিম্ন পর্যায়ে, যাতে ঝুঁকিটা এমন না হয়ে যায় যে সে একেবারে ওই ব্যবসা কিংবা ওই প্রতিষ্ঠানটা করার পরে যদি লস করে, তখন তার যেন সর্বস্ব না খোয়াতে হয়। জি জি একজন উদ্যোক্তার প্রথম গুণই হচ্ছে ঝুঁকি নেওয়ার প্রবণতা। তারপর অনেকগুলো আছে, যেমন ধরেন ধৈর্য থাকতে হবে তার। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা ফার্ম, যে কোনো একটা কিছু, কোনো জি একটা জি মিডিয়া সেন্টার আপনি করলেন, কিন্তু সেই ক্ষেত্রে প্রথমে কিন্তু আপনার সফলতা ধরা দিবে না। জি সেই জন্য তার একটা ধৈর্যশীল হতে হবে তাকে। প্রথমে থাকতে হবে ঝুঁকি গ্রহণের মন মানসিকতা, দ্বিতীয়ত থাকতে হবে আপনার ধৈর্যশীলতা, তৃতীয়ত হচ্ছে গিয়ে তার মাস্ট কমিউনিকেশন, মানে একটা যোগাযোগ স্থাপন করার সক্ষমতা অবশ্যই। থাকতে হবে, এবং তার প্রেজেন্টেশনটা সর্বোপরি কাস্টমারকে তার প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ সম্পর্কে হ্যাঁ যে প্রেজেন্ট করতে হয় সে প্রেজেন্টের উপরও দক্ষতা থাকতে হবে। কারণ প্রেজেন্টেশনটা যদি ভালো না হয়, আপনার প্রোডাক্টের গুণাগুণ, আপনার প্রোডাক্টের মান কোয়ালিটি যদি এগুলো আপনি কাস্টমারকে না বোঝাতে পারেন, জি জি সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান
আসলে নাও চলতে জি, পারে, জি, রান জি। নাও করতে পারে স্যার বেশি দিন। যেহেতু আপনি প্রেজেন্টেশনের কথাটা বললেন সেই সূত্র ধরে আমি একটু বলতে চাই স্যার, আপনার কি মনে হয় যে একটা ব্যবসা করানোর জন্য প্রেজেন্টেশনটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? আপনি তো আপনার বিজনেস স্যার রান করাচ্ছেন, সেক্ষেত্রে আসলে এক্ষেত্রে প্রেজেন্টেশনটা কি কি আসলে সুবিধা দিচ্ছে আপনাকে? এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, জি, প্রেজেন্টেশনটা বর্তমান পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, যার কারণে আমরা দেখতেই পাচ্ছি যে অনেকগুলো প্রেজেন্টেশনের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান বর্তমানে আছে বাংলাদেশে। এর মধ্যে একটা জি, মাস্টার মিডিয়া, জবস A1, এরকম জি, জি, অনেকগুলো জি, প্রতিষ্ঠান আছে যারা নাকি এই প্রেজেন্টেশনের উপরে অনেকগুলো জি, কাজ করে, অনেকগুলো কোর্স তারা জি, করায়। এইসব ক্ষেত্রে দেখা যায় যে তারা যদি এই কোর্সগুলো করে, সেক্ষেত্রে যদি মিডিয়া তো কাজও না করে, তারা যদি ব্যবসা প্রতিষ্ঠানে যদি এগুলো কাজে লাগায় তাদের, তাহলে সেক্ষেত্রে দেখা যায় ব্যবসার সফলতা অনেক বেশি সম্ভাবনা থাকে। সম্ভাবনা থাকে। কারণ একজন সেলসম্যান বলেন, একজন ম্যানেজার বলেন, একজন মার্কেটিং এক্সিকিউটিভ বলেন, একজন প্রতিষ্ঠাতা বলেন, একজন উদ্যোক্তা বলেন, সবারই যদি প্রেজেন্টেশনের উপরে দক্ষতা না থাকে, তার প্রোডাক্টের গুণগত মান, কোয়ালিটি সম্পর্কে যদি সে নিজে জেনে অবগত হয়ে যদি কাস্টমারকে বোঝাতে সক্ষম হয়, তখনই দেখা যায় তার ব্যবসার একটা সফলতার ধরা দেওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আচ্ছা, আচ্ছা, তার মানে আমরা জানতে পারলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশন হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার আবার একটু চলে যেতে চাই আপনার কাছে যে আসলে একজন উদ্যোক্তার উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে স্যার কি কি ঝুঁকি আসতে পারে, যদি একটু বলতেন ঝুঁকিগুলো নিয়ে। আমি আমার কথাই বলি, আমরা জি, যখন ব্যবসা প্রথম শুরু করি তখন জি, আমার বয়সটা খুবই কম। সেটা হচ্ছে 2009-10-এর ঘটনা। জি, 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 তখন আমি মাত্র অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমি তখনই চিন্তা করলাম, যেহেতু আমি বিজনেসের স্টুডেন্ট, বিজনেস স্টাডির, আমি তখনই চিন্তা করলাম আমি একটা বিজনেস করব। আচ্ছা, বিজনেস যখন করব তখন আমার প্রথম সমস্যা দেখা দিল যে অর্থ। জি, অর্থ তো আমি কতগুলো প্রতিষ্ঠান থেকে অ্যাপ্লাই করলাম। সেক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে যেহেতু আমাদের কোনো প্রতিষ্ঠান নেই, আমাদের কোনো দক্ষতা নেই, শুধুমাত্র আমরা স্টুডেন্ট, যার কারণে আমরা কিন্তু ওইভাবে করে আপনি অর্থের যোগানটা পারবেন না। আচ্ছা, আচ্ছা, এটা এক্ষেত্রে পরিবার অথবা বাবা মা ভাই বোন রিলেটিভ বন্ধু বান্ধব অথবা নিজের কোনো জমানো টাকায় এ দিয়ে আপনি বিজনেসটা চালু করতে পারেন। সেক্ষেত্রে যেটা সমস্যা দেখা দেবে, সেটা প্রথমে আপনাকে একটা প্রাতিষ্ঠানিক জ্ঞানগুলো থাকতে হবে, জি, যেমন জি, জি, ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, তারপরে হচ্ছে শিল্প কলকারখানা লাইসেন্স, এ ধরনের সম্ভব অনেকগুলো লাইসেন্স আপনাকে করতে হবে। এগুলো করে দেন আপনি যদি প্রপারভাবে বিজনেসটা স্টার্ট করেন, সেক্ষেত্রে স্যার চমৎকার করে কিন্তু প্রতিটা প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন, এবং স্যার আপনাকে আসলেই ধন্যবাদ জানাচ্ছি, এত চমৎকার করে প্রতিটা কোশ্চেনের স্যার অ্যান্সার দিচ্ছেন। আবার একটু আসলে আপনার কথাতেই যেতে চাচ্ছি। বললেন যে আর্থিক সহায়তার একটা ব্যাপার বললেন। তো আমি বলতে চাচ্ছি যে একটা ব্যবসা যখন আমরা শুরু করবো বা একটা উদ্যোগ গ্রহণ করবো, সেই ক্ষেত্রে শুরুতে আমরা আসলে কিভাবে আর্থিক সাপোর্টটা পেতে পারি বা কোন কোন খাত থেকে পেতে পারি, যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। একটা কথা বললে কি, সত্যি কথা বলতে কি, বাংলাদেশের প্রেক্ষিতে তেমন কোনো আর্থিক সাপোর্ট আপনি প্রাতিষ্ঠানিকভাবে ওইভাবে পাবেন না। আচ্ছা, আচ্ছা, যেহেতু আমাদের মধ্যমায়ের দেশ মাত্র আমরা জি, পাড়া জি, জি, দিলাম, এখনও স্বল্পোন্নত দেশে রয়ে গেছি আমরা। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি কোনো ব্যাংক প্রতিষ্ঠান, যে কোনো ব্যাংক থেকে আপনি যদি লোন কিংবা আর্থিক সাপোর্ট পেতে চান, সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম 3 বছরের অথবা 2 বছরের একটা ট্রেড লাইসেন্সের মেয়াদ বয়স হতে হয়। তো যেহেতু আপনি নতুন, সেক্ষেত্রে আপনি ব্যাংকের কাছ থেকে কিংবা আর্থিক কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি জি, অর্থ সহায়তা পাবেন না। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র যে এনজিওগুলো আছে, যেমন ধরেন ব্র্যাক, গ্রামীণ, অথবা হচ্ছে গিয়ে এ ধরনের অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা নাকি ক্ষুদ্র জি, 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 ব্যবসার জন্য তারা লগ্নি করে থাকে। এছাড়াও আপনি যদি মনে করেন আপনার রিলেটিভ যারা আছে তাদের কাছ থেকে আপনি আত্মীয়দের কাছ থেকে। আত্মীয়দের কাছ থেকে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্যবসাটা সহজ হয়। আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা, দেন আপনি যদি প্রপারভাবে আপনি যদি জি, 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 সততার সাথে ব্যবসাটা করতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার আমার বিশ্বাস, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে সেক্ষেত্রে আপনার অর্থের কোনো সমস্যা হওয়ার কথা না, আচ্ছা, যদি আচ্ছা, আপনি লেনদেনটা ঠিকভাবে করতে পারেন ঠিকভাবে। মানুষের মানে সাথে। আমরা বুঝতে পারলাম যে অবশ্যই তাহলে আমাদের বিজনেসের সততা অনেক বেশি সততাই দরকার। হচ্ছে সবচেয়ে মূল। আচ্ছা, এবং আমরা আসলে কোন কোন জায়গা থেকে শুরুতে সাপোর্টটা পেতে পারি। দেখা যায় অনেকে আমরা চিন্তা করি যে
কিভাবে আসলে আমরা পাবো, কোথা থেকে অর্থ পাবো, বা আমাদের কাছে সেই পরিমাণ অর্থ নেই। তো স্যার আসলে বলে দিলেন যে কোন কোন খাত থেকে আমরা পেতে পারি। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাদের আজকের বিষয়টি হচ্ছে উদ্যোক্তার গল্প নিয়ে আমরা পুরো আয়োজনে কিন্তু থাকবো আপনাদের সাথে, এবং আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদেরকে জানাতে পারেন। এবং আজকে আমাদের বিশেষ অতিথি হচ্ছেন ওয়াসিম মাহমুদ, তিনি আদর এন্টারপ্রাইজের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা। স্যারের আসলে বিজনেসের গল্পে তো আমরা যাব, এবং আপনারাও স্যারের কাছে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাতে পারেন। স্যার আমাদের সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, এবং একজন কমেন্টস করেছে, আমি একটু কমেন্টসটা নেই। সাদির হোসেন রাহিম তিনি লিখেছেন সুন্দর আয়োজন, ধন্যবাদ স্যার আপনাকে। লিখেছেন মাস্টার মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং এভাবেই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। চলে যেতে চাই স্যারের কাছে। স্যার আসলে আমাদের এখানে আসলে গল্প হবে, আড্ডা হবে। এখন একটু স্যার আপনার ব্যবসা সম্পর্কে একটু যদি আমাদেরকে বলতেন, যে ব্যবসাটা আসলে কেমন চলছে, বা এখন বর্তমান আপনার ব্যবসার পরিস্থিতিটা কি আর কি, যদি একটু বলতেন। ব্যবসাটা প্রথমে আমি তো বলেছি যে ব্যবসাটা শুরু করি আমি 2009-10 সালের মধ্যে। তখন আমার বয়সটা খুবই কম, অনেক কিছু বুঝতাম না তখন। এখন দেখা গেছে যে ব্যবসাটা যত সময় যায়, যত রান করে ব্যবসাটা, তত ভালো হয় ব্যবসাটা, তত ব্যবসাটার পরিস্থিতি বোঝা যায়। এই ক্ষেত্রে ব্যবসার পরিধি বড় হয়, ব্যবসার আকার বড় হয়, প্রোডাক্টের গুণগত মান বৃদ্ধি পায়। আমি 2014-15 সালে ব্যবসাটার একটা সমস্যা হয়েছিল। প্রোডাক্টের যেহেতু আমাদের দেশে যেহেতু অনেক লোক সংখ্যা, এক্ষেত্রে প্রতিষ্ঠান অনেক বেশি হয়ে যায়। এক্ষেত্রে দেখা যায় যে যত্রতত্র এগুলো ফ্যাক্টরি গড়ে ওঠে, যত্রতত্র কারখানা হওয়ার কারণে দেখা যায় যে প্রোডাক্টের গুণগত মান ওভাবে ঠিক থাকে না। তো যারা নাকি এই ব্যবসাটা বুঝে, প্রেজেন্টেশনটা বুঝে, যারা নাকি সঠিক উদ্যোক্তা, তারা এই প্রোডাক্টগুলোকে গুণগত মান ঠিক করে কাস্টমারদের কাছে এই প্রোডাক্টের ভ্যালুটা বুঝিয়ে তারপরে মনে করেন আপনি যদি এভাবে করে ব্যবসাটা পরিচালনা করেন, সেক্ষেত্রে তারপর থেকে আমি আবার ব্যবসার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি। আচ্ছা আচ্ছা স্যার, চলে যেতে চাই আপনাকে আরেকটা কোশ্চেনে, সেটা হচ্ছে আমাদের কিন্তু গত কয়েক বছর করোনা প্রচুর বেড়ে গিয়েছিল, এবং করোনার বাড়ার ফলে কিন্তু সবারই দেখা গেছে যে ব্যবসায় প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে স্যার। তো সেক্ষেত্রে আপনি সেই সময়টা আসলে কিভাবে হ্যান্ডেল করেছেন নিজের ব্যবসাকে, এবং আপনি কি অফলাইনে বিজনেস করেছেন নাকি অনলাইনেও করেছেন, যদি একটু দর্শকদেরকে বলতেন। এটা সুন্দর একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। বর্তমান যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, করোনার আগে আমরা কখনোই এই আমাদের প্রোডাক্টটা অনলাইনে সেল করতাম না, যেহেতু আমাদের কিচেন র্যাকের প্রোডাক্ট, কিচেন র্যাকের ব্যবসা, কখনোই অনলাইনে আমরা সেল করতাম না, সেল করার প্রয়োজন হতো না। করোনার মধ্যে যখন সব মানুষগুলো ঘরবন্দি হয়ে গেল, তখন আমাদের ব্যবসা প্রায় সমস্ত কার্যক্রমই বন্ধ। তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে আমরা অনলাইনে ব্যবসা করা শুরু করলাম। অনলাইনে যখন এই প্রোডাক্টের আমরা ছবি, তারপরে হচ্ছে প্রোডাক্টের ভ্যালু, প্রাইস, এগুলো আমরা দিয়ে যখন আমরা জনগণের কাছে তুলে ধরলাম, পাবলিকের কাছে, কাস্টমারের কাছে তুলে ধরলাম, তখন দেখলাম অনলাইনে খুব ভালো সাড়া পাচ্ছে। যেহেতু মানুষ ঘর থেকে বের হতে পারছে না, তাই আমরা এইভাবে অনলাইনে মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পেয়েছি, এবং আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি। আচ্ছা, ধন্যবাদ স্যার। আসলে আপনার কাছ থেকে জানলাম যে আসলে সেই করোনার পরিস্থিতিতেও স্যার কিভাবে নিজের প্রেজেন্টেশন দ্বারা অনলাইনেও বিজনেসটা চালিয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম স্যার যে আসলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্টেশনের ভূমিকাটা অনেক বেশি প্রয়োজন। এবং আমাদের সাথে আছে রিঙ্কু সরকার, তিনি লিখেছেন মাস্টার মিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ এইরকম আয়োজন উপহার দেওয়ার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং এভাবেই আমাদেরকে ভালোবাসা দিবেন, আমাদের পাশে থাকবেন সবসময়। এবং সবাইকে বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা চাইলে কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, এবং যদি কেউ স্যারকে কোনো প্রশ্ন করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু কমেন্টস করে প্রশ্নটি করতে পারেন, আমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। স্যার আসলে আমাদের তো মাঝামাঝি সময় চলে এসেছে, আমরা একটা কি ছোট্ট বিরতিতে যেতে পারি স্যার, যদি আপনার অনুমতি হয়? অবশ্যই অবশ্যই। প্রিয় দর্শক, আমরা কিন্তু চলে যেতে চাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, থাকতে হবে আমাদের সাথে মাস্টার মিডিয়াতে। ফিরে আসবো ছোট্ট একটি বিরতির পরে। যে কোনো পথেই চলতে গেলে পথ চিনে নিতে হয়, জানতে হয় সেই পথে কিভাবে আসব, কোন ধাপগুলো অতিক্রম করব, এবং সেই ধাপে ধাপে এগিয়ে যাওয়ার জন্য সঠিক নির্দেশনাটা অনেক বেশি পরিমাণে প্রয়োজন।
সংবাদ উপস্থাপনার ক্ষেত্রে আমি যদি একটু বলতে চাই, যেটি একটা চ্যালেঞ্জিং পেশা। সবসময় আপনাকে এখানে চ্যালেঞ্জ নিতে হবে, সময়ের সাথে চলতে হবে, নিজেকে তৈরি করতে হবে, সেটা জ্ঞানগত কিংবা শারীরিক মানসিক সব দিক থেকে। এই পেশায় ক্যারিয়ার গড়তে হলে শুধুমাত্র একটি সার্টিফিকেটধারী প্রশিক্ষণই নয়, নিতে হবে উপস্থাপনা পেশার সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ। পাশাপাশি যদি একটি আধুনিক এবং ডিজিটাল প্ল্যাটফর্মে এবং সংবাদ উপস্থাপনার সাথে জড়িত সংশ্লিষ্ট সকল বিষয়ে যদি আপনারা প্রশিক্ষণ নেন, তাহলে হয়তো আপনাদের স্বপ্নটা পূরণ হবে। স্বপ্নের খুব কাছে যেয়ে হয়তো আপনাদেরকে ফেরত আসতে হবে না। যারা নতুন করে এই পথে আসতে চান, যারা সংবাদ উপস্থাপনাকে ভালোবাসেন, তাদের জন্য আমার পরামর্শ হলো গতানুগতিক সার্টিফিকেটধারী কোনো প্রশিক্ষণ না নিয়ে দক্ষ হতে হলে দক্ষ প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে। আপনি তখনই একজন দক্ষ উপস্থাপক হবেন যখন আপনি একজন দক্ষ স্ক্রিপ্ট রাইটার হবেন। একজন সফল সংবাদ উপস্থাপক হতে গেলে অবশ্যই আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে সেরা ইনস্টিটিউট থেকে দক্ষ প্রশিক্ষণ নিতে হবে আপনাকে। প্রতিযোগিতার বাজারে নিজেকে দক্ষভাবে প্রমাণের ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমার কাছে মনে হয় সংবাদ উপস্থাপনার জন্য দক্ষ ইনস্টিটিউট যেমন প্রয়োজন, দক্ষ প্রশিক্ষণও তেমনি প্রয়োজন। আর শহরের সেরা প্রশিক্ষণ ইনস্টিটিউট মাস্টার মিডিয়া। তো যারা কাজ করতে চান, এই সেক্টরে আসতে চান, তাদের জন্য অনেক বেশি শুভকামনা। দেশের সেরা ইনস্টিটিউটে আপনারা প্রশিক্ষণ নিন। আমি বলবো সঠিক প্রশিক্ষণ নিন বর্তমান সময়ের সেরা প্রতিষ্ঠানে। কেবলমাত্র লোভনীয় অফারের ফাঁদে পা না দিয়ে নিজের দক্ষতা প্রমাণের জন্য সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করুন। ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের কেরিয়ার গড়ুন। আমরা আছি মাস্টার মিডিয়াতে। আপনি আসছেন তো? প্রিয় দর্শক, চলছে পরিবর্তন, চলবে পরিবর্তন, আর এই পরিবর্তনকে সাথে নিয়ে আমরা তো আছি। এবং আমাদের আজকের বিষয় উদ্যোক্তার গল্প নিয়ে কিন্তু আমরা চলে এসেছি, এবং আমরা আসলে আজকে অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করছি। চলে আসলাম কিন্তু ছোট্ট একটি বিরতির পর, আর আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। চলে যেতে চাই স্যারের কাছে। স্যার, আসলে চলে যেতে চাই, অনেক দর্শকই আমাদের সাথে আছেন, এবং আমি একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার আপনাকে। বাংলাদেশের প্রেক্ষিতে একজন উদ্যোক্তার চ্যালেঞ্জিং বিষয়গুলো যদি স্যার একটু বলতেন স্যার। আমি প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশ একটি বহুল জনবহুল একটি দেশ। এখানে জনসংখ্যা অনেক বেশি। এখানে জনসংখ্যা অনেক বেশি হওয়ার কারণে এখানে কর্মের সংখ্যা ওই তুলনায় অনেক কম। কর্মের সংখ্যা যেহেতু অনেক কম, চাকরির সংখ্যা কম, এখানে মানুষ বেশি, তাই এখানে উদ্যোক্তা যদি সৃষ্টি করা যায়, উদ্যোক্তা সৃষ্টি করলে দেখা যায় সে নিজেও একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলো, যে কোনো একটা ফার্ম পরিচালনা করলো, এবং সে অন্যকে চাকরি দিতে পারলো। আচ্ছা আচ্ছা। নিজে কর্মসংস্থান করলো এবং অন্যকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারলো। এক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় একজন উদ্যোক্তাকে। সেগুলো হচ্ছে, যেমন ধরেন একজন উদ্যোক্তাকে প্রথমে চ্যালেঞ্জ মোকাবেলা করতে আর্থিক চ্যালেঞ্জ। একজন উদ্যোক্তা হতে হলে তাকে অর্থের যোগান দিতে হয়, মূলধনের যোগান দিতে হয়। দ্বিতীয়ত, সে ব্যবসা প্রতিষ্ঠান কোথায় করবে সেই ধারণাটা তার থাকতে হয়। তৃতীয়টা হচ্ছে গিয়ে যে সে আসলে কোন প্রোডাক্ট নিয়ে, কি নিয়ে কাজ করবে, কি নিয়ে সে উদ্যোগ গ্রহণ করবে। এভাবে করে অনেকগুলো স্টেপ পার হওয়ার পর যখন সে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবে, সেক্ষেত্রে তাকে যেটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, সেখানে প্রথমেই তাকে একটা ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করতে হয়। ট্রেড লাইসেন্স করতে গেলে বাংলাদেশের প্রেক্ষিতে অনেক ঝুট ঝামেলা, এখন অনেকটা ঝামেলা মুক্ত, যেহেতু সব কিছু অনলাইন হয়ে গেছে, যার কারণে এখন এটা করা অনেকটাই সহজ। তারপরে হচ্ছে তার জন্য একটা ফায়ার লাইসেন্সের ব্যবস্থা করতে হবে। যদি সেটা আগুন লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে, না লাগলেও এটা করতে হয়, এটা ব্যবস্থা করতেই হয়। বড় প্রতিষ্ঠান হলে তার জন্য শিল্প কলকারখানা, আর যদি লিমিটেড, প্রাইভেট লিমিটেড অথবা পাবলিক লিমিটেড ব্যবসা হয়, সেক্ষেত্রে তাকে পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যবসার জন্য লাইসেন্স সংগ্রহ করতে হবে। এভাবে করে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের বাংলাদেশে একজন উদ্যোক্তাকে ব্যবসা প্রতিষ্ঠান অথবা যে কোনো ফার্ম, যে কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে হয়।
এক্ষেত্রে স্থানীয় সমস্যা অনেকগুলো থাকে, সেগুলো একজন উদ্যোক্তা যখন, যেহেতু উদ্যোক্তাগণ জন্মগতভাবেই উদ্যোক্তা থাকে, সে কারণে সেই উদ্যোক্তা এই স্থানীয় ব্যাপার বলেন, রাষ্ট্রীয় ব্যাপার বলেন, তারপরে হচ্ছে গিয়ে প্রোডাক্টের যে উৎপাদন ব্যবস্থা বলেন, উনি সমস্ত কিছুই সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে উনি তার প্রতিষ্ঠানকে রান করাতে পারেন। ধন্যবাদ স্যার, আসলে খুব সুন্দর করে স্যার কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং দর্শক আপনাদেরকে বলতে চাই, আপনারা কিন্তু চাইলে কমেন্টস করে আসলে আপনাদের মতামত কি জানাতে পারেন। চলে যাই স্যারের কাছে। স্যার, আসলে ব্যবসার শুরুতে আপনার কি মনে হয় আসলে কি কি বাধা আসতে পারে বা কি কি বাধার সম্মুখীন হতে হয় আমাদেরকে একটা উদ্যোক্তা বা উদ্যোগের শুরুতে বা ব্যবসার শুরুতে, যেটা আমি বলবো আর কি? ব্যবসার শুরুতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে সমস্যাটা হয়, যেমন ধরেন আপনি যদি কোনো ব্যবসায় নতুন হন, আপনার যদি প্রেজেন্টেশনের গুণ না থাকে, আপনার যদি ওই প্রোডাক্ট সম্পর্কে জানা না থাকে, সেক্ষেত্রে আমার মতে যে এইগুলো জেনে, প্রেজেন্টেশন থেকে শুরু করে পণ্যের গুণগত মান এগুলো সম্পর্কে জেনে সে আপনি প্রোডাকশন করেন অথবা সেল করেন অথবা বিক্রি করেন অথবা রিসেলার হন, যেটাই হন না কেন, প্রথমেই আপনাকে সেই প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তারপরে সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটিং বা প্রেজেন্টেশন। সেই প্রোডাক্টটা আপনি কাস্টমারের কাছে কিভাবে উপস্থাপন করবেন। যেমন আমাকে অনেক কাস্টমার জিজ্ঞেস করে যে আসলে আপনাদের কাছে কি প্রোডাক্ট পাওয়া যায়, আপনি কোন কি ধরনের। তো আমি তাদেরকে প্রশ্ন করি যে আপনি আসলে কোন রেঞ্জের মধ্যে, কোন আসলে আপনার রেঞ্জটা কত, আপনি কতটুকু রেঞ্জের মধ্যে আপনি আসলে নিতে চাচ্ছেন। আমরা সব রেঞ্জেরই প্রোডাক্ট তৈরি করি, আমরা সব রেঞ্জের প্রোডাক্ট তৈরি করি এই কারণে, কারণ সবার সামর্থ্য এক না। আমাদের দেশে যেহেতু স্বল্পোন্নত দেশ, আমরা মধ্যমায়ের দেশের দিকে ধাবিত হচ্ছি, অতএব আমাদের দেশে গরিব জনসংখ্যা অনেক বেশি, মধ্যবিত্ত পরিবারের সংখ্যা অনেক বেশি, নিম্নবিত্ত পরিবারের সংখ্যা অনেক বেশি। এক্ষেত্রে আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হয় আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে, প্রোডাক্টের প্রাইজিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে সবসময় জনগণের নাগালের মধ্যে থাকে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এমন রেঞ্জের প্রোডাক্ট তৈরি করতে হয়। তখন আমরা কাস্টমারকে আমরা জিজ্ঞেস করি যে আসলে ম্যাডাম কিংবা স্যার আপনাদের আসলে কোন রেঞ্জের মধ্যে আপনাদের প্রোডাক্টটা দরকার, আমি কোন রেঞ্জে বিক্রি করি, আসলে ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার যারা কাস্টমার, আমার যারা গ্রাহক বা ক্রেতা, তাদের সামর্থ্য কতটুকু, আমি সেই সামর্থ্যের মধ্যে আমার প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি। যখন আমি তার সামর্থ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করি তার কাঙ্ক্ষিত প্রোডাক্ট, তখন দেখা যায় যে আমার প্রোডাক্টের সেল, আমার প্রোডাক্টের চাহিদা অটোমেটিকলি বেড়ে যায়। ধন্যবাদ স্যার, আসলে কত সুন্দর করে বুঝিয়ে পুরো ব্যাপারটা বললেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের প্রত্যেকটা জিনিসেরই আসলে আমাদের সমাধান আছে। হ্যাঁ, হয় না যে আমরা কিন্তু একটা প্রবাদ জানি যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ। তার মানে আমাদের যতটুকু সামর্থ্য, আমরা সেই সামর্থ্যের মধ্যে যদি প্রতিটা পণ্য পেয়ে যাই তাহলে আসলে কারই না ভালো লাগে। স্যারের কাছে আবারও যেতে চাই এবং যারা আমাদের সাথে আছে দর্শকদেরকে একবার ধন্যবাদ বলেই দিতে চাচ্ছি যে এত সময় আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য। স্যার, চলে যাই আপনার কাছে। স্যার, আপনাকে বলতে চাচ্ছিলাম যে ব্যবসার শুরুতে কি কি সুবিধাগুলো পেলে একজন উদ্যোক্তার আগ্রহ মানে আরো বৃদ্ধি পাবে, যদি আপনি একটু বলতেন স্যার। জি, ব্যবসার শুরুতে যদি একজন উদ্যোক্তা কিংবা একজন ব্যবসায়ী বা একজন প্রেজেন্টার যদি ব্যবসার শুরুতে একটা সুবিধা পায়, সেটা হচ্ছে তার প্রোডাক্ট যদি যেই সময়টা বা মানে ব্যবসার তো অনেকগুলো সময় আছে, অনেকগুলো কাল আছে, অনেকগুলো খণ্ড আছে। যেমন ধরেন আপনার ব্যবসা কিন্তু 12 মাস ভালো যাবে না, বছরের 2-3টা মাস অথবা 4 মাস, কোনো ব্যবসা 6 মাস মন্দা সিজন চলে। আপনি যদি ব্যবসাটা ওই সময় যে সিজনেবল সময় যদি ব্যবসাটা বা উদ্যোগটা গ্রহণ করতে পারেন, আর ওই সময়টা সিজনটা যদি আপনি পান, তখন দেখা যায় যে একজন উদ্যোক্তার মানসিক একটা প্রশান্তি, তারপরে হচ্ছে গিয়ে তার মনোবলটা অনেক বেড়ে যায়। আমাদের শাহাবুদ্দিন সাহেব নামে আমার একজন ইমিডিয়েটলি ফ্রেন্ড বলেন, বড় ভাই আছে, উনি সবসময় একটা কথাই বলতো যে কাস্টমার ইজ অলওয়েজ রাইট। কাস্টমার যেটা বলবে আপনাকে সেটাই করতে হবে। কাস্টমার যদি বলে আপনার প্রোডাক্ট খারাপ, আপনার প্রোডাক্ট খারাপ, আপনাকে প্রোডাক্টের গুণগত মান অবশ্যই ঠিক করতে হবে। কাস্টমার যদি বলে ভালো, তার মানে আপনার প্রোডাক্ট ভালো। আপনি কাস্টমার বলতেছে যে ভাই আপনার প্রোডাক্টটা অত ভালো না, আপনি জোর করে বলবেন যে না আমার প্রোডাক্টটা না। কাস্টমার ইজ অলওয়েজ রাইট, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। নিজের প্রোডাক্ট নিজে ভালো বললে চলবে না, সবসময় কাস্টমারের চাহিদা, কাস্টমারের মতামত এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনটা সবচাইতে জরুরি আমাদের উদ্যোক্তাদের ক্ষেত্রে।
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার, চমৎকার ভাবে কিন্তু আপনি উত্তরটা দিলেন। এবং বলতে চাই প্রিয় দর্শক, আপনারা চাইলে কিন্তু আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। এবং স্যারকে বলতে চাচ্ছি যে স্যার, এই যে পুরো আয়োজনে আসলে আপনার কেমন লাগলো সেটা যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আমি আপনাদের এই মাস্টার মিডিয়ার এই পরিবর্তন অনুষ্ঠানটাকে আমি খুব আগেও দেখতাম অনেক, আমি সব সময় দেখি, আমি লাইভে যে আপনারা যখন লাইভ করেন তখন আমি সব সময় দেখি। জি জি। তো আমাকে অতিথি করার জন্য আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি মাস্টার মিডিয়ার মতো একটা অনুষ্ঠানে অতিথি হিসেবে থেকে থাকতে পেরে আমি খুবই গর্বিত। আমি মাস্টার মিডিয়ার সাথে অনেক দিন ধরেই জড়িত। এক্ষেত্রে আমি মাস্টার মিডিয়ার উত্তরোত্তর সাফল্য এবং কামনা করছি। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। এবং প্রিয় দর্শক, আমাদের দেখতে দেখতে কিন্তু একদম বিদায় বেলায় আমরা চলে এসেছি। আসলে সময় এবং নদীর স্রোত কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিয়ে নিতে হবে, যেতে ইচ্ছে না করলে আমাদের চলে যেতে হয়। এবং স্যার, আপনি দর্শকদের কাছ থেকে যদি একটু বিদায় নিয়ে নিতেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমার দর্শকদেরকে বলবো, যারা উদ্যোক্তা হতে চান আমি তাদেরকে অবশ্যই বলবো, যেহেতু বাংলাদেশ একটি জনবহুল দেশ, এদেশে অনেক জনসংখ্যা, অনেক সমস্যা, এই সমস্যার মধ্যে আমরা অবশ্যই বলবো যে উদ্যোক্তা হওয়ার জন্য। উদ্যোক্তা হলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনি নিজের কর্মসংস্থান করতে পারবেন এবং আপনি অন্যের কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারবেন এবং বাংলাদেশের উত্তরোত্তর সাফল্যে আপনি একজন গর্বিত অংশীদার হতে পারবেন। ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় একদম শেষ, আজকের মতো কিন্তু আমরা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। এবং সবাইকে বলতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন, মাস্টার মিডিয়ার সাথে থাকবেন। ধন্যবাদ।